পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতির মধ্যে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, কয়েক শিক্ষার্থী আহত। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল, ব্যবসায়ীদের ক্ষোভ। আমরা শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। আপনি যদি এইখানে যে আওয়াজ উঠেছে, আমরা ব্যবসায়ীরা পথে বসার উপক্রম, এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুষ্কৃতী। গাজীপুরে ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই, ঘণ্টাখানেক পর উদ্ধার। কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই বলছে বিএনপি, পরিস্থিতি স্বাভাবিক করতে এখনই নির্বাচনের দাবি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারকে আপিল করার অনুমতি, শুনানি 22 এপ্রিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। হাতাহাতি আর হট্টগোলে আত্মপ্রকাশ করল সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সাক্ষী হলো নজিরবিহীন এক বিশৃঙ্খল পরিবেশের। এ সময় মারধরে আহত হয় কয়েকজন শিক্ষার্থী। অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাদ দিয়ে গঠন করা হয়েছে কমিটি। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। হাতাহাতি আর হট্টগোলে ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটিতে না রাখাকে কেন্দ্র করে বাধা পড়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। এ সময় দুই পক্ষের হাতাহাতি আর ধস্তাধস্তিতে মধুর ক্যান্টিনে ছড়ায় উত্তেজনা। আহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। নতুন সংগঠনের কমিটি সম্পূর্ণ স্বৈরাচারী মন্তব্য করে তারা বলেন, দল গঠন নিয়ে তাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। উস্কানিমূলকভাবে ওদের গায়ে হাত তোলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার কারা ছিল? আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপরে হামলার বিষয়টি অস্বীকার করেছেন নতুন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। এখানে কোনো হামলার ঘটনা হয়নি। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধুর সামনে অবস্থান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, তাদের বাদ দিয়ে যেন কোনো ধরনের নতুন দলের আত্মপ্রকাশ বা কমিটি গঠন করা না হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের নতুন এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখপাত্র আশরেফা খাতুন এবং মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির। এদিকে আত্মপ্রকাশ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে থমথমে অবস্থা ক্যাম্পাস জুড়ে। এবং পরবর্তীতে তারা যেটা করেন। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা মোটরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, বাংলা মোটরের পরিস্থিতি কি? সেখানে শিক্ষার্থীরা দাবি দাওয়াগুলো কি বলছেন? মুজাহিদ, বাংলা মোটরের যে পরিস্থিতিটা, রাত 9টা থেকে এই বাংলা মোটরের সামনে যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল কার্যালয়, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা যে দাবিটা করছে, আজকে বিকেলের দিকে একটি তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা হাতাহাতির পর্যায়ে আমরা দেখতে পেয়েছি। এটার মূলত ঘটনাটা হচ্ছে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে 28 তারিখ, এবং সেই প্রেক্ষিতে যে রাজনৈতিক দল এবং সহযোগী বা তাদের যে ছাত্র সংগঠন, সেই সংগঠন করা নিয়েই মূলত সংকটটা তৈরি হয়েছে। আমরা একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, একজন যুগ্ম আহ্বায়ক। আসলে সংকটটা কি নিয়ে তৈরি হলো এবং কি কারণে আজকে আপনারা রাস্তা ব্লকেট করতে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমরা মূলত এখানে দাঁড়িয়েছি আজকে, আপনারা জানেন যে হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়। আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অভ্যুত্থানে কী রকম অবদান ছিল এটা সারা বিশ্ব জানে। এর পরবর্তীতে আমাদের একটি আহ্বায়ক কমিটিও হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। কিন্তু আজকে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে নাগরিক কমিটির সমন্বয়ে একটি ছাত্র সংগঠন এখানে আসলো। কিন্তু আমরা হচ্ছে দেশের ক্লান্তি লগ্নে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন রাজপথে ছিল, আমরা আশা জাগ্রত করলাম যে এই ছাত্র সংগঠনে আমরাও কাজ করব। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই ছাত্র সংগঠন যে তৈরি করলো পুরোপুরি ঢাবি সিন্ডিকেটের মাধ্যমে এই ছাত্র সংগঠনটা হয়েছে। যখন জাতীয় পর্যায়ে একটি ছাত্র সংগঠন হয় তখন কিভাবে একটি ছাত্র সংগঠনের ঘোষণা মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আসে। তো আমরা এইটার প্রতিবাদ জানানোর জন্য আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেখানে যায় এবং সেটা তার প্রতিবাদ জানায় যে আমাদেরকে কেন এখানে স্থান দেওয়া হলো না, বা আমাদেরকে কমিটিতে রাখা হলো না, বা আমাদের সাথে এই যে ছাত্র সংগঠন হলো এটা কেন আমাদের সাথে আলোচনা করে হলো না। তারই প্রতিবাদ করতে সেখানে যায় আমাদের ভাই ও বোনেরা, এবং পরবর্তীতে দেখা যায় যে ঢাবির কিছু সন্ত্রাসী আমাদের যারা বোন ছিল তাদেরকে ব্যাট টাচ করে এবং আমাদের ভাইদের উপরে আক্রমণ করে। আমরা আসলে এইটারই আক্রমণ করে এবং আক্রমণের প্রতিবাদে আপনারা এখন ব্লকেট কর্মসূচি, এবং কিছুক্ষণ আগে তো আপনারা ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন, সর্বশেষ এখন আপনারা কি কর্মসূচি দিচ্ছেন? যে আমাদের সর্বশেষ কর্মসূচি হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ব্লকেট করছি। আমাদের যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকালকে বিক্ষোভ মিছিল করবে। এরপরে যদি এইটার কোনো সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমরা পরবর্তীতে 28 তারিখে ব্লকেটে যাব, ঢাকা ব্লকেটে যাব। যেটা বলছিলেন যে 28 তারিখ ঢাকা ব্লকেট কর্মসূচি তারা দিতে চাচ্ছেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, 28 তারিখে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। এখন আসলে দেখার বিষয় 28 তারিখ কী হবে। তো মুজাহিদ, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। রাজধানীর বাংলা মোটর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, প্রায় 7 মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান তারা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলেও দাবি শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয় এ সময়। আমাদের দাবি হচ্ছে ক্যাটাগরি থাকবে 2টা, এ আর বি। যারা পঙ্গু, অন্ধ, হাত নেই পা নেই তারা ক্যাটাগরির মধ্যে থাকবে, এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে। 22,000 আহত আমাদের দেখা যাচ্ছে, মাত্র খালি 5 পাচ্ছেন আহত থেকে সরকার সুবিধা দিচ্ছে, এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনও কিন্তু 16টা স্প্লেন্ডার আছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি যে আমাদের এই স্প্লেন্ডারগুলো কবে বের করবে, এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে। এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000-এর বেশি হবে আহত, সেটাও এখনো সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন, কি কাজ করতেছে সেটা সরকারই ভালো বলতে পারবে। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল হয়েছে। গ্যাসের দাম প্রায় 1.5 গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে বুধবার গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, জ্বালানি খাত নিয়ে আগের গণবিরোধী সরকারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক M শামসুল আলম বলেছেন, যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। আমরা শিল্পের পক্ষ থেকে আপনাদের
বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুষ্পদ, আপনারা ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছেন। গণশুনানির সময় এভাবেই হঠাৎ করে শুরু হয় হট্টগোল। দাবি জানানো হয় শুনানি বন্ধের। 6টি গ্যাস বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিআরসির এই গণশুনানি। শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে 1 লাফে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এলএনজি আমদানির ক্ষেত্রে আমাদের দুইটা যে সোর্স আছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সোর্স আর একটা স্পটের মাধ্যমে সোর্স। তো সেক্ষেত্রে স্পটের মাধ্যমে আমাদের সেখানে সংগ্রহ করার ব্যাপারটা বেশি আসতো কোয়ান্টিটি, এবং সেই কারণে আরও বেশি দাম বাড়তো বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আগের বিআরসি যা যা করেছে এই বিআরসি তাই করে সেই আচরণ করে চলে যাবে, সেটা কি সম্ভব? আপনারা কি বলেন? সেটা যেমন আজকে বলছে 75 টাকা বানাতে হবে, তাই করে দিতে হবে তাকে। কারণ কেন করতে হবে এটাও তার বিশ্লেষণ করার আইনি এখতিয়ার নেই। তাহলে সেই আইন দিয়ে আপনার জ্বালানি নিরাপত্তা, জাতীয় জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ করার ক্ষমতা বা সুযোগ কি আছে? এদিকে গণশুনানি চলার সময়ে ভবনের বাইরে মানববন্ধন করে ক্যাব। এইটা হচ্ছে পরিকল্পিতভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার জন্য। আমরা তাই এই গণশুনানি বন্ধের দাবি জানাই। জ্বালানি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে। জ্বালানি মূল্য কমানোর জন্য গণশুনানি করা দরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরে জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া 2 আসামিকে মারধর করে অপহরণ করে বাদীপক্ষ। এ সময় নারী পুরুষ সহ 13 আসামিকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করা হয়। এতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত আইনজীবী ও জনতা পদক্ষেপ নিয়ে দুজনকে উদ্ধার করলে বাদীপক্ষ পালিয়ে যায়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুর 1:30টার দিকে 30 থেকে 40 জনের একটি দল গাজীপুর আদালত প্রাঙ্গণে এসে এলোপাথারি মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ ও আইনজীবীদেরকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে এবং 2 আসামিকে ছিনিয়ে নেয়। আসামি বাবুল মিয়ার স্ত্রী জানান, জামিন নিয়ে বের হয়ে আসার পর আদালত চত্বরে আসামিদের উপর হামলা করেছে বাদীপক্ষ। এ সময় প্রকাশ্যে নারী পুরুষ সহ 13 আসামিকে মারধর করে ফিল্মি স্টাইলে মিলন ও বাবুল মিয়াকে অপহরণ করা হয়। পুলিশ জানিয়েছে ঘণ্টাখানেক পর ছিনতাই হওয়া আসামিদের কোর্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। কোর্ট এলাকা থেকে পাওয়া গেছে তামাশা করে, উপর থেকে তো নিজে নামাচ্ছিল, পরবর্তীতে ওরা কিছু দূর নিয়ে যাওয়ার পরে তাদেরকে হয়তো মারপিট করছে। কোচে পর্যন্ত ছিল, পরবর্তীতে চিকিৎসাতে যাবে এইটুকু জানি করে তারপর থানায় আনবে, এদের অভিযোগ দেবে, এইটুকু ওনাদের সাথে আমার কথা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আইনজীবী সহ আদালত পাড়ার মানুষ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই মুহূর্তে প্রয়োজন একটি নির্বাচন, বলছেন বিএনপি নেতারা। দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাজার পরিস্থিতি কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রোজায় নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে কি করণীয় সেই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন, স্বৈরাচার পতনের জন্য মানুষ 15 বছর সংগ্রাম করেছে, তবে সরকার সাধারণ মানুষের কথা না ভেবেই সংস্কারের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছে। 1 তারিখে দিবাগত রাত্রে পবিত্র রমজান শুরু হবে, দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন। আবার নতুন সিন্ডিকেট হবে, আবার আপনার বদনাম শুরু করবে। এটা তালবাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে জনগণ মনে করে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দক্ষতার প্রমাণ দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তার দায়িত্ব পালন করছে। এদিকে বিকেলে দলের মহাসচিবের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস দুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের সঙ্গে বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারকে নির্বাচনমুখী কাজ করতে হবে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেক্টেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদীরা ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃতি করেছে, তবে সঠিক ইতিহাস কখনোই মোছা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অমর 21 বইমেলায় শামা ওবায়েদের 3টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে, আর সকল দলমতের অংশগ্রহণের এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। জুলাই আগস্ট অভ্যুত্থান যেন নস্যাৎ না হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি দিতে হবে বলেও জানান তিনি। এছাড়া আন্দোলনের সঙ্গে যারা ছিলেন সেই ছাত্র জনতাদের এ বিষয়ে দায়িত্ব বেশি, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিপূর্বে ফ্যাসিবাদের সময় একটি চক্রান্ত হয়েছিল সমস্ত ইতিহাসকে বিকৃত করবার। ইচ্ছা করলেই, বিকৃত করলেই আপনার সঠিক ইতিহাসকে কখনো আপনার ভুলে যাওয়া যায় না, সেটাকে আপনার বিকৃত করা সম্ভব হয় না। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সোজা সহজ করে নিয়ে আসবে। অন্তর্বর্তী সরকারকে বাস্তবতা বোঝার পরামর্শ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজনৈতিক বিতর্কের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। 21 টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আরও বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জামাতের স্থানীয় নির্বাচনের দাবি নিয়ে বিস্মিত নয় বিএনপি। এ সময় জামাতের জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মাহিলা ইসলামের রিপোর্ট। 6 মাস পেরিয়েছে অন্তর্বর্তী সরকারের বয়স, অথচ এখনও উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির, বরং দিন দিন বাড়ছে আতঙ্ক। আরেকদিকে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে বিভক্তি, আর ঐক্যমত্য কমিশনের সভা ছাড়া সংস্কার বাস্তবায়ন নিয়েও নেই তেমন তোড়জোড়। দেশের এমন টালমাটাল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। দীর্ঘদিনের মিত্র জামায়াতের ভূমিকা কাটাছেঁড়া করছে দলটির নীতি নির্ধারকরা। স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর আগ্রহ নিয়েও বিএনপির রয়েছে বিপরীতমুখী অবস্থান। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তুলে ধরেন জামায়াতের দীর্ঘদিনের বাস্তবতা বিমুখ রাজনীতির কথা। জামায়াত সবসময় পিপুলস অ্যাসপিরেশনের বিরুদ্ধে থাকে। যখন ব্রিটিশ আমলে যখন পাকিস্তানের জন্য লড়াই করা হচ্ছে, তখন তারা ওই ব্রিটিশকে সাপোর্ট করেছে, পাকিস্তান মুভমেন্টকে সাপোর্ট করে নাই। আবার বাংলাদেশের সময় আমরা যখন সারা জাতি এক হয়ে গেছে, তখন তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং অক্সিলারি ফোর্স হিসাবে কাজ করেছে। সুতরাং জামাতের এই ধরনের স্ট্যান্ড নিয়ে আমি খুব অবাক হইনি। দেশের চলমান সংকট নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, কাজের পরিধি বড় করায় রুটিন কাজেও হোঁচট খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আর্মি আছে, মাঠে আছে, কিন্তু সেই আর্মিকে তো কাজে লাগাইতে হবে। তো এই যে ব্লক রেড করে করে যে অস্ত্র নিয়ে আসা, এখনো কোনো সুযোগ পেলে আওয়ামী লীগ অস্ত্র বের করছে। সুতরাং এই যে বাস্তব যে জিনিসগুলো আছে, এগুলোকে উপলব্ধি না করে যদি দৃষ্টি এদিক ওদিকে নিয়ে যাওয়া যায়, মূল লক্ষ্যটাই নষ্ট হয়ে যাবে। সংকট উত্তরণে জাতীয় নির্বাচনেই সমাধান দেখেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রের আশঙ্কাও তার। সরকারের উচিত যে অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এবং এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যত দিন যাবে তত এই সমস্যা ভারী হবে, এবং যাতে এমন অবস্থা না হয় যে নির্বাচিত সরকারে এসেও এটাকে হ্যান্ডেল করতে যে অনেক নাকানি জোবানি খেতে হয়। গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়, তবে তা ক্ষমতা কুক্ষিগত করার কোনো প্রচেষ্টা হলে প্রতিহত করবে জনগণ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। নীলফামারীর ডোমারের পথসভায় তিনি বলেন, হাসিনার পতনের পর স্থানীয় সরকার ভেঙে দেওয়া হয়েছে, এতে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে, তাই সবার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।
দুর্নীতিমুক্ত ও ঐক্যের দেশ গড়তে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামাত আমির। প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে। আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়, আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য। আওয়ামী লীগ যে 2.25 কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল, এদেরকে কেটে সাফ করতে হবে। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানি 22 এপ্রিল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেয়। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2014 সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর 113 যুক্তিতে খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। রিভিউ শুনানিতে প্রশ্ন উঠে আন্তর্জাতিক আইন মেনে বিচার হয়েছিল কিনা। আপিল বেঞ্চও জানতে চায় যুক্তিসহ এই প্রশ্নের উত্তর। বুধবার আসামি পক্ষে সেই যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। নতুন করে আপিলের অনুমতি পান এটিএম আজহার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস, সেজন্য ডিসকাশন হয়েছে কিভাবে হবে, প্রক্রিয়াটা কিভাবে হবে, এটাই ফার্স্ট কেস। শুনানিতে এটিএম আজহারের আইনজীবীরা জানান, রিভিউ আবেদনটি সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী করা হয়নি। আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন অনুসারে করা হয়েছে। আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা। আমাদের আইনে রিভিউ করার সিস্টেম নাই, এটা মোল্লাস জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন এই অপশনসটা দিয়েছে। উইদিন 15 ডেজ এটা যে কোনো পিটিশনার রিভিউ করতে পারে। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। একটা মানুষকে আইডেন্টিফাই করা 5 কিলোমিটার দূর থেকে, এটা ছিল 3 নম্বর পয়েন্ট। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি এটিএম আজহারের মামলায় এমন আদেশের সাথে একমত ট্রাইব্যুনালও। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক। আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি। তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছে আইনের মধ্যে। সরকার সেটা করেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সয়াবিন তেলের সংকট কৃত্রিম বলছেন দোকানিরা। সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস মিল মালিকদের। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার আরও বাড়াতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাট্রমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা লিখাচেভের সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সময়মতো প্রকল্পটির কাজ শেষ করায় রোসাট্রমকে ধন্যবাদও জানান তিনি। এ সময় বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোহজিন সহ রোসাট্রমের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এর আগে মঙ্গলবার এই পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার উপরে ন্যস্ত করা হয়েছিল। পুনর্বণ্টনের পর এই মন্ত্রণালয়টির দায়িত্ব পেলেন মাহফুজ আলম। অন্যদিকে প্রধান উপদেষ্টার হাতে আছে এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ভঙ্গুর অর্থনীতি থেকে 6 মাসে অন্তর্বর্তী সরকার যেখানে উন্নীত করেছে
সেটি মিরাকেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, বিগত সরকার জ্বালানি সহ বিভিন্ন খাতে চুরি ডাকাতির বন্দোবস্ত করেছিল। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের অনুষ্ঠানে প্রেস সচিব জানান, দুর্নীতি বন্ধ করতে সব খাতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। শিউলি শবনমের রিপোর্ট। রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের নিয়মিত এই আয়োজন। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পতিত সরকারের অপরিকল্পিত ব্যয়ের সমালোচনা করেন। এ সময় বলেন, টাকা না থাকলেও মডেল মসজিদ, কর্ণফুলী টানেল, রেল লাইন সহ বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে কোটি কোটি টাকা অপচয় করেছে। প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে। চিটাং পোর্টটাকে আমার খুব এফিশিয়েন্ট করতে হবে, এটা খুবই ক্রুশিয়াল। এটা নিয়ে সিরিজ আকারে ফরেন ইনভেস্টরদের সাথে কথা বলা হয়েছে। কিহাকসুন পার্টিকুলারই বলছেন যে বাংলাদেশ কখনোই ফ্যাশনেবল আইটেম বেশি করে পাবে না যদি না আমরা এই লিড টাইমটা কমাই বা এই জায়গাটায় আমরা অ্যাড্রেস করি। জননিরাপত্তা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রেস সচিব বলেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। সিচুয়েশন ডেটোরিয়েট না করে সেটার জন্য চেষ্টা। আমাদের নাইট টাইম পেট্রোল বাড়িয়েছে, কম্বাইন্ড পেট্রোল হচ্ছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের মোট খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের 20.2%। হাসিনা আমলে লুটপাটের প্রকৃত চিত্র প্রকাশ করায় খেলাপি ঋণ বাড়ছে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। এদিকে আগের মতোই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছেন বর্তমান গভর্নর। মেহেদী হাসানের রিপোর্ট। লুটপাটের প্রকৃত চিত্র আড়াল করতে শেষ সময়ে এসে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করেছিলেন সেই সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে হাসিনার পতনের পর নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসেই তুলে নেন সেসব বিধিনিষেধ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গণমাধ্যম কর্মীরা। তবে কয়েকদিন আগে হঠাৎ করেই কেন্দ্রীয় ব্যাংকের তৃতীয় তলায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে আবার কড়াকড়ি আরোপ করা হয়। এ নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কড়াকড়ি তুলে নেওয়ার বিষয়ে সাংবাদিকরা যুক্তি তুলে ধরলেও নিজের অবস্থানে অটল গভর্নর। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন, ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। তা আমি মনে করি না যে এটা আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে। এটা করা হয়েছে সাধারণ নিরাপত্তাকে বর্ধিত করার জন্য। এদিকে গেল সেপ্টেম্বর শেষে যে খেলাপি ঋণ 16.93% ছিল, তার ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে 20.2%। সামনে এ হার আরও বাড়বে বলে আশঙ্কা গভর্নরের। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে এবং আরও 9 বেশি বাড়বে, এটাই আমার ধারণা। ব্যাংক আমানতে প্রবৃদ্ধির হার এখন মাত্র 7.44%, যা উদ্বেগজনক বলছেন গভর্নর। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কেবল চট্টগ্রাম বন্দরে 4.5 লাখ মেট্রিক টন সয়াবিন খালাস হয়েছে। অথচ বাজারে সয়াবিনের সংকট তীব্র। দোকানিরা বলছেন 5 কার্টনের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 1 কার্টন। দেশের 2 প্রধান আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন সয়াবিনের সরবরাহ কম। অন্যদিকে কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে লেগেই আছে ভোজ্য তেলের সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সয়াবিন আমদানিতে ভ্যাট প্রত্যাহার সহ দেয়া হয়েছিল নানা সুবিধা। বাণিজ্য উপদেষ্টাও বারবার আশ্বাস দিয়েছেন বাজার স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখনও সরবরাহ সংকট রয়ে গেছে। সয়াবিন তেলের সন্ধানে রাজধানীর মৌলভীবাজারে ঘুরছেন কেরানীগঞ্জের এই খুচরা ব্যবসায়ী। আমাদের এক একটা দোকানে দৈনিক সেল আছে না হইলেও 10 থেকে 15 কার্টন,
তো 15 কার্টুন তেল একটা জনগণ কিভাবে ওই তেলটা ভর্তুকি দিব? মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে টাকা পরিশোধ করলেও এখনো মিলছে না সয়াবিন। 2-3 মাস আগের এসও আছে যেটা ডেলিভারি পাচ্ছে না, সিএল দিয়ে আছে, ওই মাঝে মধ্যে 2 গাড়ি 1 গাড়ি করে পায়। এতে যদি 100 মনের মধ্যে আপনি যদি 2 মন দিয়ে 100 মনের চাহিদা মেটাতে পারবেন, এটা হবে। এরকম যদি আপনার 7 দিন মিলাররা কন্টিনিউয়াস মাল দেয় সোয়াবিনটা, তাহলে আমার মনে হয় প্রবলেম থাকার কথা না। মিল মালিকরা সিন্ডিকেট করে তেল ছাড়ছে না বলে অভিযোগ করেন তারা। ওরা তো স্বীকার করে না যে কম দিচ্ছে। ডিলারের কাছে যখন কাস্টমার কিনতে যায় দোকানদার, তখন চায় 10 কার্টন, ওরা দেয় 2 কার্টন। রমজান সামনে রেখে কেবল চট্টগ্রাম বন্দরে 53টি জাহাজে পণ্য এসেছে 14 লাখ টন। এর মধ্যে ভোজ্য তেলের পরিমাণ 1,91,926 মেট্রিক টন। চলতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ভোজ্য তেল আমদানি হয়েছে 1,42,500 মেট্রিক টন, আর 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 1,12,000 মেট্রিক টন। তবু কেন বাজারে সয়াবিনের সংকট, এমন প্রশ্নের উত্তরে এই মিল মালিক বলেন, বাজার স্বাভাবিক করতে কাজ করছেন তারা। আমদানি বাড়ছে এবং সেই মাল তো বাজারও ঢুকছে। পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে আমরা আমাদের যে চাহিদা আছে, চাহিদার চেয়েও চেষ্টা করতেছি আর একটু বেশি দেওয়ার জন্য। সাম হোক কোথাও আটকে গেছে সেটা আমরা বুঝতেছি না। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক না হলে বিক্ষোভ ছড়াতে পারে বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাজেকের পর এবারে মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান ও হিট বাংলাদেশের কয়েক একর বনভূমি পুড়ে গেছে আগুনে। বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের লাওয়াছড়া সংলগ্ন হিট বাংলাদেশের পরিত্যক্ত বনজটিলায় আগুন লাগে। দ্রুততা ছড়িয়ে পড়ে লাওয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা এলাকায়। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা পায় জীব বৈচিত্র্যে ভরপুর দেশের পূর্বাঞ্চলের অন্যতম বন লাওয়াছড়া। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরোজা থাকছে। যৌতুক চাওয়ার অভিযোগে মোরসালিনের বিরুদ্ধে স্ত্রীর মামলা। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিকদেরই গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রামে বইমেলার সমাপনী ও সিটি কর্পোরেশন 21 পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পাহাড় কাটা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে পাহাড় চলে গেলে আর কিছুই থাকবে না, যেটুকু পাহাড় আছে তা বাঁচানো সবার দরকার বলেন তিনি। পরে সিটি কর্পোরেশনের 21 পদকপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেন পরিবেশ উপদেষ্টা। যেটুকু পাহাড় আছে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বাঁচানো। এবং ডিসি মহোদয় একটা কাজ ভালো করেছেন, চট্টগ্রাম শহরটাকে উনি 6টা জোনে ভাগ করেছেন। সেই জোনে এক একটা করে কমিটি কাজ করবে। যেখানেই কোনো পাহাড় কাটা হবে উনাকে খবর পৌঁছানো হবে। উনার দায়িত্ব কিন্তু এবার থেকে মালিকের বিরুদ্ধে মামলা করা এবং মালিককে সত্যিকার অর্থে গ্রেফতার করা এবং আইনের মুখোমুখি করা। এবারে বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, ডেভেলপমেন্ট উইং প্রধান এ এম মাহবুব মোর্শেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম সহ শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা। নারায়ণগঞ্জের বড়াবে চালু হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের 238তম উপশাখা। উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত। তিনি বলেন, নতুন উপশাখাটি এই এলাকার মানুষের ব্যাংকিং সেবার চাহিদা পূরণ করবে। উপস্থিত ছিলেন ভুলতা শাখার ব্যবস্থাপক আশরাফুল হাসান, ইভিপি ও লজিস্টিক্স সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলেউদ্দিন, এসভিপি ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল করিম, এসভিপি ও ব্রাঞ্চ কন্ট্রোল ডিভিশনের প্রধান শাকিল আনোয়ার সহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনরা। দ্য ফিউচার অব স্যানিটেশন প্রতিপাদ্যে টয়লেট কনফারেন্স 2025 শুরু হয়েছে।
রাজধানীর একটি হোটেলে দুদিনের সম্মেলনে অংশ নিচ্ছেন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী ও গবেষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব মিশন অ্যান্ড্রে কার্স্টেন্স, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ইয়োক্স, ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ও ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা জ্যাক সিম জুয়েক ওয়া। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পদবঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতির মধ্যে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, কয়েক শিক্ষার্থী আহত। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল, ব্যবসায়ীদের ক্ষোভ। গাজীপুরে ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই, ঘণ্টাখানেক পর উদ্ধার। কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই বলছে বিএনপি, পরিস্থিতি স্বাভাবিক করতে এখনই নির্বাচনের দাবি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারকে আপিল করার অনুমতি, শুনানি 22 এপ্রিল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ecushare-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushare24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecushare-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।